আমরা এখন আলোচনা করব গেলুসাকের সূত্র নিয়ে, অ্যাভোগাড্রোর সূত্র নিয়ে এবং আদর্শ গ্যাস সমীকরণটা নিয়ে। তো এটা হচ্ছে এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে পরিবেশ রসায়ন। চলো আমরা শুরু করি। প্রথম আছে দেখো গেলুসাকের সূত্র। কি আছে? গেলুসাকের সূত্র। এর আগে আমরা আলোচনা করেছিলাম চার্লসের সূত্র। কার সূত্র? চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রটা কি ছিল? চার্লসের সূত্রে চাপ স্থির থাকার কারণে, চাপ স্থির মনে রাখার টেকনিক হিসেবে আমি বলেছিলাম এর প্রথমে চয়াকার আছে, তার মানে মনে রাখবো চাপ স্থির। ওকে, চাপ স্থির থাকার কারণে আয়তন নিয়ে কথা হয়েছিল, অর্থাৎ ভিটি ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট ডিভাইড বাই 273 ইন্টু টি। এটা ছিল আমাদের চার্লসের সূত্র। গেলুসাকের সূত্রেও দেখতে একদম চার্লসের সূত্রের মতোই, শুধুমাত্র এখানে আয়তনের পরিবর্তে চাপ নিয়ে কথা হবে। কি নিয়ে কথা হবে? চাপ নিয়ে। অর্থাৎ পিটি ইকুয়াল টু পি নট প্লাস পি নট ডিভাইড বাই 273 ইন্টু টি। একদম সিমিলার, কিন্তু দুইটা সূত্রই কি সিমিলার, শুধুমাত্র চার্লসের সূত্রে চাপ স্থির থাকার কারণে চাপ নিয়ে কথা হবে। ওকে, চার্লসের সূত্রে আয়তন নিয়ে কথা হলে গেলুসাকের সূত্রে চাপ নিয়ে কথা হবে। তো চাপ নিয়ে যদি কথা হয় তাহলে এখানে স্থির থাকবে কি? আয়তন। এটা তুমি মনে রাখতে পারো। কিভাবে মনে রাখতে পারো? দেখো, চার্লসের সূত্রের প্রথমে আছে চয়াকার, তার মানে চাপ স্থির থাকবে, তাহলে কথা হবে আয়তন নিয়ে। তাহলে এই সূত্রে যদি আয়তন নিয়ে কথা হয়, চার্লসের সূত্রে যদি আয়তন নিয়ে কথা হয়, তবে গেলুসাকের সূত্রে কথা হবে চাপ নিয়ে। তো গেলুসাকের সূত্রে যদি চাপ নিয়ে কথা হয় তাহলে স্থির থাকবে আয়তন। এভাবে তুমি মনে রাখতে পারো। ওকে, এখন দেখো গেলুসাকের সূত্রটা কি ছিল। গেলুসাকের সূত্রটা ছিল এমন: স্থির আয়তন নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। এটাই হচ্ছে আমাদের গেলুসাকের সূত্র। ওকে, এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করো, তাপমাত্রা যখন বাড়ানো হচ্ছে, চাপ 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হ্যাঁ, তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন বৃদ্ধি করছি, তখন চাপের এত অংশ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আবার হ্রাস করলে হ্রাস পাচ্ছে। মানে একটা বাড়লে আরেকটাও বাড়ছে, একটা কমলে আরেকটাও কমছে। একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা কমলে আরেকটা কমে। এটা কেমন সম্পর্ক? এটা হলো সমানুপাতিক সম্পর্ক। তার মানে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে চাপ হবে তাপমাত্রা সমানুপাতিক। এটা আমরা আসবো, এই সূত্র থেকে আসবো। এখন দেখো, আমরা এই সূত্রটা একটু দেখি, ঠিক আছে, বোঝার চেষ্টা করি। স্থির আয়তনটা কেমন হবে? স্থির হবে। নির্দিষ্ট ভরটাও কেমন হবে? নির্দিষ্ট। তার মানে এখানে স্থির কি কি? আয়তন আর ভর। ভর আমরা কাউন্ট করি কিভাবে? মোল হিসাবে, তাই না? তাহলে এখানে ভি আর এন, এই দুইটা কি? এই দুইটা হলো স্থির থাকবে। এখানে কি স্থির থাকবে? ভি এবং এন, এই দুইটা স্থির থাকবে। তো এই দুইটা যদি স্থির থাকে, তাহলে দেখো বলছো কোন গ্যাসের চাপ আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করি, তাহলে চাপ কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে? চাপ বৃদ্ধি বা হ্রাস পাবে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে চাপ, তার 1/273। চলো দেখা যাক। আমি যদি ধরি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপটা ধরে নিলাম পি নট। ওকে,
0°C তাপমাত্রায় চাপটা কি পি নট। এখন 1°C বৃদ্ধি করলে 1°C তুমি যখন বৃদ্ধি করবা তখন চাপ কতটুকু বৃদ্ধি পাবে? চাপ কতটুকু বৃদ্ধি পাবে? চাপ এই চাপ চাপ কতটুকু বৃদ্ধি পাবে? চাপ বৃদ্ধি পাবে হচ্ছে 0°C তাপমাত্রা চাপের, তাহলে 1 ডিগ্রি বৃদ্ধি করলে চাপ বৃদ্ধি পাই কতটুকু বৃদ্ধি পাই? 0°C তাপমাত্রায় যে চাপ কত পি নট, পি নট এর 0°C তাপমাত্রায় যে চাপ সেই চাপের 1/273 অংশ, এই চাপের 1/273। এখন দেখো এই পি নট আর 1 যদি গুণ করো তাহলে পি নট ডিভাইড বাই 273, এটা 1°C তাপমাত্রা বৃদ্ধি করলে এতটুকু বৃদ্ধি পাচ্ছে। এখন দেখো এটা তো বৃদ্ধি পেলো, আমি এখন বৃদ্ধি পাওয়া অংশ হিসাব করবো না, 1°C তাপমাত্রায় আসলে চাপটা কত সেটা হিসাব করব। তাপমাত্রায় চাপ, এটা আমি P1 দিলাম। ওকে, আমি কিন্তু বৃদ্ধিকৃত অংশ হিসাব করছি না, বৃদ্ধিকৃত অংশ কিন্তু হিসাব করছি না, আমরা ওই 1°C তাপমাত্রায় কতটুকু চাপ সেইটা হিসাব করছি। তো মনে করো, দেখো একটু এটা মনে করো তোমার এতটুকু হলো ভি নট, এতটুকু পি নট, এতটুকু কত পি নট। এখন তুমি যখন 1°C তাপমাত্রা বৃদ্ধি করেছো, এটা কি? এটা কিন্তু বৃদ্ধি। তাহলে এখান থেকে এতটুকু মনে করো বৃদ্ধি পেয়েছে, এখান থেকে এতটুকু কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। এইটুকু কত? সেই বৃদ্ধি পাওয়া অংশ হচ্ছে পি নট ডিভাইড বাই 273, এতটুকু বৃদ্ধি পেয়েছে। তাহলে 1°C তাপমাত্রা পর্যন্ত, 1°C তাপমাত্রা পর্যন্ত কত? এখান থেকে এতটুকু, তাহলে এই পর্যন্ত আমাদের চাপটা কত? এইটুক তার সাথে যোগ করতে হবে কত? এইটুক। ক্লিয়ার? 1°C তাপমাত্রায় মানে 1°C তাপমাত্রা পর্যন্ত, এইটুক যোগ এইটুক, তাহলে করে দাও। পি নট যোগ পি নট ডিভাইড বাই 273, এত। এখন 1 ডিগ্রি বৃদ্ধি করলে বৃদ্ধি পেয়েছে এত, এখন তুমি যদি T°C বৃদ্ধি করো, T°C বৃদ্ধি করলে চাপ বৃদ্ধি পায় কতটুকু বৃদ্ধি পায় বলো? পি নট ডিভাইড বাই 273 ইন্টু টি, তাই তো? 1 ডিগ্রি বৃদ্ধি করলে চাপ বৃদ্ধি পাচ্ছে পি নট ভাগ 273, অতএব T°C তাপমাত্রা, অতএব T°C তাপমাত্রা বৃদ্ধি করলে চাপ বৃদ্ধি পাচ্ছে পি নট ভাগ 273 ইন্টু টি, ঐকিক নিয়ম। এখন দেখো আমরা যদি T°C তাপমাত্রা হিসাব করতে চাই তাহলে পিটি ইকুয়াল টু কি হবে? পি নট প্লাস বৃদ্ধি পেয়েছে কতটুকু? আগে তো ছিল এতটুকু, এখন বৃদ্ধি পাচ্ছে কত? এর সাথে একটু টি, একটা টি গুণ আছে, আগে ছিল এতটুকু, এখন বৃদ্ধি পাচ্ছে কতটুকু? পি নট ভাগ 273 ইন্টু টি, তাহলে পি নট যোগ পি নট বাই 273 ইন্টু টি, এটাই হচ্ছে আমাদের গেলুসাকের সূত্র। এটা কার সূত্র? এটাই হচ্ছে আমাদের গেলুসাকের সূত্র। ক্লিয়ার? এখন এই সূত্র থেকে কিভাবে এইটা আসে, এইটা আমরা দেখব। এটা কোন দেখো, দেখো এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে কি লিখতে পারি বলতো? পি নট যদি কমন নাও, পিটি উপরে লিখি পিটি ইকুয়াল টু পি নট যদি কমন নাও তাহলে 1 প্লাস পি নট কিন্তু কমন নিয়েছে, তাহলে এখানে 1 থাকবে, আর এখানে থাকবে কি? টি বাই 273, টি বাই 273 থাকবে। এখন দেখো তুমি যদি লসাগু করো, পি নট তো পি নটের মতো থাকলোই, লসাগু যদি করো তাহলে 273, এখানে হবে 273 যোগ টি উপরে। ওকে, এখন দেখো এটা যদি কেউ না বোঝো, লসাগু জাতীয় বা বেসিক যেগুলো আছে, এই বেসিক গুলো যদি তুমি না জানো তবে একটু অসুবিধা হবে। বাট আমি এরপরে কোনো একটা ক্লাস এই বেসিকের উপর নিব। ওকে, সেই ক্লাসে বেসিক যতগুলো আছে সেগুলো শিখাই দেব। এখন দেখো পিটি ইকুয়াল টু কি লেখা যাবে? এখন দেখো এটা লেখা যাবে, তুমি তুমি কেলভিন স্কেলের তাপমাত্রা কিভাবে পাও? সেলসিয়াস স্কেলের সাথে 273 যোগ করে। এই তাপমাত্রা, এই যেখানে তাপমাত্রাটা, এই তাপমাত্রা কিসের? এইটা কিসের তাপমাত্রা? সেলসিয়াসের। তুমি দেখো কিসের তাপমাত্রা? সেলসিয়াসের। কিসের তাপমাত্রা? সেলসিয়াসের। তো সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে তোমার তার সাথে কত যোগ করতে হবে? 273। তাই তো আছে এই সেলসিয়াসের সাথে 273 যোগ আছে, তবে এটা সমান কেলভিন লেখা যায়।
তাহলে কি লেখা যাবে বলো তো? পি নট, এটা লেখা যায় টেম্পারেচার, এটা কেলভিন স্কেলার ডিভাইড বাই 270, সেটা লেখা যায়। এখন দেখো এটা লেখা যাবে পিটি ইকুয়াল টু পি নট বাই 273 আর সাথে টি। এখন দেখো এটি কিন্তু একটা ধ্রুবক। কেন ধ্রুবক? এই পি নট এর তুমি যদি কোটি কোটিও লেখো, পি নট এর কিন্তু কোনো চেঞ্জ হবে না। দেখো পি1 যখন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পি1 হিসেব করেছিলাম তখনও কত ছিল? পি নট ছিল। আবার যখন তুমি T°C তাপমাত্রা হিসেব করেছো তখনও কিন্তু পি নট আছে। তো তুমি যখন 2 ডিগ্রি, মানে 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি এভাবে হিসাব করবা, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এই পি নট পি নট পি নট পি নট পি নট পি নট থাকবে। থাকবে কিনা? অবশ্যই থাকবে। তার মানে সব ক্ষেত্রেই যদি পি নট থাকে তাহলে পি নট স্থির। পি নটের কোনো পরিবর্তন হচ্ছে না মানে কি? পি নট হচ্ছে তোমার ধ্রুবক, যার কোনো পরিবর্তন হয় না সেই তো ধ্রুবক। তার মানে পি নট হচ্ছে ধ্রুবক। আর এই 273 তো ধ্রুবকই, অবশ্যই যে কোনো সংখ্যাই ধ্রুবক হয়, তাহলে এটা ধ্রুবক। এখন যদি তাই হয়, আমরা এই পিটি সমান সমানুপাতিক, সমান আর ধ্রুবক উঠাই দিয়ে একটা সমানুপাতিক দিতে পারি আর টি কে। এখন লিখে যাই পি সমানুপাতিক টি, এই তো দেখো এটা চলে আসছে। এইটা থেকে এখন আমরা একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক দাঁড় করাবো চাপ এবং তাপমাত্রার মধ্যে। তো চলো আমরা শুরু করি। আমরা দেখো এই পি আর এই সমানুপাতিক উঠিয়ে একটা সমান সমান ধ্রুবক লিখে সমানুপাতিকের পরে যে থাকবে তা লিখতে পারবো। লিখলাম। এখন দেখো এই পি আর এই টি আছে এই পাশে গুণ, এই পাশে হয়ে যাবে ভাগ পি এর সাথে, আর ওই পাশে কি থাকবে? কে থাকবে। ওকে, এখন তাপমাত্রা যদি T1 হয় আর মনে করো চাপ সেখানে হয়ে গেছে P1, তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি বলো? এটা লিখতে পারি P1 ভাগ T1 সমান হচ্ছে কি। আবার যদি তাপমাত্রা T1 থেকে T2 হয় তাহলে চাপ P1 থেকে P2 হবে, সেক্ষেত্রে হবে P2 ভাগ TT ইকুয়াল টু কে। এখন দেখো T1 ভাগ P1 ভাগ T1 সমান K1 না লিখে আবার P2 ভাগ T2 সমান K2 না লিখে কেন দুইটাই কে লিখেছি? এটা একটা প্রশ্ন হতে পারে না? দেখো আমরা জানি P সমানুপাতিক T, তার মানে তাপমাত্রা বাড়লে চাপ অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। কেমন ভাবে বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাওয়ার একটা রেশিও আছে। দেখো মনে করো এখানে হচ্ছে চাপ 20 atm, হ্যাঁ। এখন এখানে তাপমাত্রা তুমি দিয়েছো 2, কত দিয়েছো? 2 কেলভিন তাপমাত্রা দিয়েছো। তাহলে পি ভাগ টি এর অনুপাতটা কত আসবে বলো? পি ভাগ টি এর অনুপাতটা আসবে 10, তাই তো? এবার তুমি এখানে 3 কেলভিন তাপমাত্রা দিয়েছো ধরো, তাহলে চাপ দেখো কিভাবে বাড়বে। চাপ এখানে 30 হবে। কেন জানো? কারণ ধ্রুবকটা মেনটেন করতে হবে, 10 আনতে হবে, সর্বদাই 10 আনা লাগবে। তাহলে যখন তাপমাত্রা বৃদ্ধি করেছো তখন চাপও বৃদ্ধি পেয়েছে। চাপ বৃদ্ধি এমন ভাবে পাবে যেন ওই চাপকে ওই আয়তন দ্বারা ওই তাপমাত্রা দ্বারা ভাগ করলে ধ্রুবক আসে, প্রথমটার মতো আসে। ওকে, দেখো তাহলে 30 কে 3 দ্বারা ভাগ করলে 10, একই কিনা? একই মানে ধ্রুবক। এবার ধরো তুমি 4, এখন 4 কেলভিন তাপমাত্রা দিয়েছো, তাহলে এটা কিন্তু 40 হয়ে যাবে। 40 না হয়ে 50 কেন হবে না? 50 হলে তো 10 আসবে না, আসবে। সেই জন্য 40 হতে হবে, 40 হতে হবে, চাপটা 40 হতে হবে। 40 কম বা বেশি হলে 10টা আসবে না, সেই জন্য 40 হতে হবে। ওকে, তাহলে এখানে দেখো এখানেও 10 আছে, কত আসে? 10। ধ্রুবক মেনটেন করবে, তাহলে এইভাবেই এটা ধ্রুবক হয়। এখন দেখো এই দুইটাই যেহেতু ধ্রুবক, দুইটাই যেহেতু কে, আমরা কিন্তু লিখতে পারি P1 ভাগ T1 সমান P2 ভাগ T2। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সূত্র, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সম্পর্ক। ওকে, এখন চলো আমরা গেলুসাকের সূত্রের কয়েকটি গ্রাফ আছে সেই গ্রাফগুলো দেখি। পি ভার্সেস টি, এটা হচ্ছে কেলভিন স্কেলের, আর একটা হচ্ছে পি ভার্সেস টি, এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্কেলের। দুইটা স্কেলের দুইটা গ্রাফ। দেখো এটা যদি আমাদের পি হয় আর এটা যদি টি হয়, তাহলে পি আর টি দেখো তো কি সম্পর্কে আছে? পি আর টি কি সম্পর্কে আছে? সমানুপাতিক না? সমানুপাতিক সম্পর্কে থাকলে কি হয়? আমরা যদি মূল বিন্দু দিয়ে যাই, কি দিয়ে যাই?
মূল বিন্দু যায়। এটা যদি আমরা ভিন্ন ভিন্ন আয়তন হিসাব করি তাহলে এটা V1, এটা V2, আর একটা আয়তন ধরে নিলাম এটা হচ্ছে V3। ওকে, একটা জিনিস এখান থেকে মনে রাখবা, যার সূত্রে যেটা স্থির থাকবে ওই যে রেখাটা বা গ্রাফে যেটা পাবা, গ্রাফে তুমি যেটা আঁকবা সেইটা হবে সেইটাই। দেখো গেলোসেকের সূত্রে স্থির ছিল কি? স্থির ছিল কিন্তু আয়তন। তাই এই বরাবর অর্থাৎ যে গ্রাফটা তুমি এঁকেছো সেটা কিন্তু আয়তনের। বুঝা গেছে? যে গ্রাফটা এঁকেছো সেটা কি পাবা? আয়তন পাবা। একইভাবে তোমার যদি চাপ স্থির থাকে, চার্লসের সূত্রে তো চাপ স্থির, তাহলে এইগুলো কার পাওয়া যাবে? চাপের। যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে এইগুলো কি হতো? তাপমাত্রার। ক্লিয়ার? এখন তুমি যদি তাপমাত্রা স্থির করে দাও, এটা মানে কিন্তু তাপমাত্রা স্থির হয়ে গেল। কেন? কারণ এখানেও যে তাপমাত্রা, এখানেও সেই একই তাপমাত্রা, এখানেও সেই একই তাপমাত্রা। যদি তাপমাত্রা বাড়তো বা কমতো, তাপমাত্রা বাড়লে এদিকে যেত, কমলে এদিকে আসতো, বাড়লে এদিকে যেত, কমলে এদিকে আসতো। তেমন কি হয়েছে? একটা স্ট্রেট লাইন বরাবর গেছে না? স্ট্রেট লাইন না এটা একটা? তার মানে এখানে তাপমাত্রা এখানেও যতটুকু, এখানেও ততটুকু, এখানেও সেই একই। তার মানে তাপমাত্রা স্থির করে দিয়েছি। তাপমাত্রা যদি স্থির করে দাও, এবার এদিকে বর্ধিত করে দাও। আমরা বয়েলের সূত্র থেকে জানি যে আহ, আয়তন, আয়তন আর চাপ, এখন পড়ে আছে কি আয়তন আর চাপ, এখন তাপমাত্রা তুমি তো স্থির করে দিয়েছো, রেখেছো কাকে? চাপ আর আয়তনকে। তাহলে চাপ আর আয়তনের ভিতরে দেখো সম্পর্কটা কেমন। চাপ আর আয়তনের ভিতরে সম্পর্কটা হচ্ছে ব্যস্ত আনুপাতিক। তাহলে ব্যস্ত আনুপাতিক যদি হয়, যেটা সব থেকে বড় হয় সেটা সব মানে যদি চাপ সব থেকে বড় হয় আয়তন সব থেকে কম হবে, কারণ এটা ব্যস্ত অনুপাতে আছে তাই। তাহলে দেখো এখানে চাপ সব থেকে বড়, এই বিন্দুতে না চাপ সব থেকে বড়। দেখো এখানে এতটুকু, তাহলে এখানে চাপ সব থেকে বড়। আর এখানে দেখো সব থেকে ছোট চাপ, এখানে সব থেকে ছোট এতটুকু চাপ, আর এখানে সব থেকে বড় চাপ। তাহলে এখানে যদি সব থেকে বড় চাপ হয় তাহলে এখানে আয়তনটা হবে সব থেকে ছোট, অর্থাৎ V1 হবে সব থেকে ছোট, এর থেকে বড়কে V2, আর সব থেকে বড়কে V3। কেন? কারণ এই যে এখানে চাপ সব থেকে কম, এই বরাবর চাপটা কি সব থেকে কম, তো এখানে ভিটা কি সব থেকে বেশি। ক্লিয়ার বিষয়টা? এখন দেখো আমরা আলোচনা করব চাপের সাথে সেলসিয়াস স্কেলের যে তাপমাত্রা রিলেশন সেটার যে গ্রাফ সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো এই হলো গ্রাফটা আমরা আঁকছি, এই বরাবর পি নেব আর এই বরাবর তাপমাত্রা নেব। ঠিক আছে, এবার কি নেব? তাপমাত্রা। তো মনে করো এটা -273 ডিগ্রি সেলসিয়াস, এটা 0 ডিগ্রি সেলসিয়াস, আর এটা T ডিগ্রি সেলসিয়াস মনে করো। এখন এই গ্রাফটা কেমন হবে? এই গ্রাফটা আমরা যখন গ্রাফের বেসিক দেখাইলাম তখন কিন্তু বলেছিলাম যদি এমন থাকে যে y সমানুপাতিক mx প্লাস c, তখন গ্রাফটা হবে এরকম, একটু উপর থেকে স্টার্ট হবে এই সি এর কারণে, প্লাস সি এর কারণে। এইটা হলো সেই সি, কিন্তু এই সিটা কিন্তু ধ্রুবক, প্লাস সি থাকার কারণে একটু উপর থেকে স্টার্ট হবে। তো চলো আমরা ওই 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 সূত্রের সাথে মিলাই দেখি কি আছে। আছে এমন যে P0 ইকুয়াল টু এই সরি PT ইকুয়াল টু P0 প্লাস P0 বাই 273 ইন্টু টি, এরকম আছে। তো এইটা সেই মনে করো ধ্রুবক। এটা কি? এটা কিন্তু ধ্রুবক। এটা ধ্রুবক না? একটু দেখে আসলাম, এটা ধ্রুবক। প্লাস এইটা কি? এইটা সেই ঢাল এম, আর এটা সেই এক্স। এটা কি? এটা ওয়াই ধরো, এটা ওয়াই, এটা সেই ধ্রুবক, এটা সেই ঢাল, এটা হচ্ছে এক্স, তুমি ধরে নাও। এখন দেখো তাহলে এই সূত্রটা কার সাথে রিলেটেড বা কার সাথে একদম হুবহু মিলে যাচ্ছে? এই সূত্রের সাথে না মিলে যাচ্ছে, এই সূত্রের সাথে না সিমিলার এই সূত্রটা, তাহলে এর যা গ্রাফ এরও তাই গ্রাফ হবে। সেই জন্য এটা একটু উপর থেকে স্টার্ট হয়, আর এইটুকু হচ্ছে সেই P0 ধ্রুবকটা। ক্লিয়ার? এখন আমরা ভিন্ন ভিন্ন এই আয়তনে যদি আঁকি, এটা V1 আয়তন, এটা হচ্ছে V2 আয়তন, এটা হচ্ছে V3 আয়তন। তার মানে তিনটা আয়তনে আমরা গ্রাফ এঁকেছি। এখন দেখো এটা পেছন থেকে বর্ধিত করে এভাবে, তাহলে এরা কিন্তু একটা বিন্দুতে এসে, এখানে কোনো চাপ আছে বলো তো আমার? এটা না শূন্য চাপ, এটা না শূন্য বিন্দু, তাহলে এখানে এই বরাবর যদি আসে এখানে কোনো চাপ আছে তুমি আমার বলো তো? তাহলে এখানে কিন্তু চাপটা শূন্য হয়ে গেছে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শূন্য হয়ে গেল চাপটা? -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু চাপটা শূন্য হয়ে গেছে। আর চার্লসের সূত্রে আমরা কি দেখেছিলাম? -273 ডিগ্রি তাপমাত্রায় আয়তন শূন্য হয়ে যায়, এটা মনে রাখবা। বুঝা গেছে? এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে 0 ডিগ্রি সেলসিয়াস মানে সরি -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ আয়তন দুটোটাই শূন্য হয়ে যায়। কি শূন্য হয়ে যায়? চাপ আয়তন দুটোটাই শূন্য হয়ে যায়।
একটা হলো -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন তাত্ত্বিকভাবে শূন্য। ওকে, আর লিখতে পারো এটা কিন্তু গ্যাসের, এটা কার ক্ষেত্রে? গ্যাসের ক্ষেত্রে, গ্যাস। একইভাবে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি লিখতে পারো? গ্যাসের চাপ তাত্ত্বিকভাবে শূন্য হয়। ক্লিয়ার? তাহলে তুমি চাপের ক্ষেত্রেও লিখতে পারো, আয়তনের ক্ষেত্রেও লিখতে পারো। তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি কি দেখলে? আয়তনও শূন্য হয়, চাপও শূন্য হয়। ক্লিয়ার বিষয়টা? এখন দেখো, তুমি যদি তাপমাত্রা স্থির করে দাও, তাহলে এবার যদি একটু টানো, যার পি সব থেকে বড় তার ভি সব থেকে ছোট হবে, কারণ পি এর সাথে ভি ব্যস্তানুপাতিক। তার মানে এখানে এই ভি3 হচ্ছে সব থেকে, ভি3 পি সব থেকে বড়, তার মানে ভি3 ছোট, তারপরে ভি2 বড়, তারপরে ভি1 সব থেকে বড়। এটাই তো। ক্লিয়ার বিষয়টা? এখন আমরা আলোচনা করব অ্যাভোগাড্রো সূত্র নিয়ে। অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো সূত্রটা কি? অ্যাভোগাড্রো সূত্রটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্রটা কি? অ্যাভোগাড্রো সূত্র হচ্ছে স্থির তাপমাত্রা ও চাপে, স্থির চাপে কোন গ্যাসের পরিমাণ বা ভর তার ওই গ্যাসের আয়তনের সমানুপাতিক। ওই গ্যাসের আয়তনের সমানুপাতিক। এটা কার সূত্র? এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র কি? স্থির তাপমাত্রা ও স্থির চাপে কোন গ্যাসের পরিমাণ, তাহলে এখানে কি কি স্থির? টেম্পারেচার এবং প্রেসার, এই দুইটা কি? স্থির। ভালো কথা। কোন গ্যাসের পরিমাণ মানে এন, মোল সংখ্যা, ওই গ্যাসের আয়তনের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক হচ্ছে এন। মনে করো একটা আয়তন, এই আয়তনে 10টা অণু ধরে, ঠিক আছে? তো আয়তন যখন বাড়াবা, তখন এর থেকে বেশি ধরবে না কম ধরবে? অবশ্যই বেশি ধরবে। তার মানে একটা বাড়ালে আর একটা কি হচ্ছে? বাড়ছে। এখানে যতটুকু ধরবে, যতটা কণা ধরবে, এখানে তার থেকে বেশি ধরবে। ক্লিয়ার বিষয়টা? তার মানে একটা বাড়লে আর একটা বাড়ছে। যদি তাই হয়, তাহলে এই দুটো সমানুপাতিক, এক কথায়। এখন দেখো এটা এখান থেকে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক উঠাই দিয়ে একটা হলো ধ্রুবক আনতে হয়, আর সমানুপাতিকের পরে যে থাকে সেটা ধ্রুবকের সাথে গুণ করে দিতে হয়। এই যে এটা ভি ভাগ এন সমান কে লেখা যায়? ভি ভাগ এন সমান কে লেখা যায়? কারণ এই এনটা এই পাশে গুণ আকার আছে, এই পাশে যখন আসবে তখন হয়ে যাবে ভাগ। এখন দেখো, আমরা যদি ভি1 আয়তনে কল্পনা করি, তাহলে মনে করো সেটা n1 হবে। তাহলে তখন আমরা কি লিখতে পারবো? ভি1 ভাগ n1 সমান হচ্ছে কি? আর যদি ভি2 আয়তনে দেখি, তাহলে এখানে হবে n2। আয়তন ভি1 থেকে ভি2 হয়ে গেল, তাহলে মোল সংখ্যা কি হয়ে যাবে? n1 থেকে n2 হয়ে যাবে। তাহলে সেখানে হয়ে যাবে ভি2 ভাগ n2 ইজিক্যাল টু কে? ক্লিয়ার? এমন হয়ে যাবে। এখন দুইটা যেহেতু কে, তাহলে লেখা যাবে ভি1 ভাগ n1 সমান ভি2 ভাগ n2। লেখা যাবে কিনা? অবশ্যই লেখা যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। ওকে, এখন আমরা আদর্শ গ্যাসের সমীকরণটা নিয়ে কথা বলবো। আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাস কি? যে গ্যাস বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র, প্রতিটা সূত্রই মানে, তিনটা সূত্রই মানে, সেটা হচ্ছে আদর্শ গ্যাস। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ কি?
ওই যে তিনটা সূত্র সমন্বিত করে যে সূত্র হবে সেটাই হলো আদর্শ গ্যাসের সূত্র। তাহলে আমরা চার্লসের সূত্র, প্রথমে বয়েলের সূত্র পড়েছিলাম, বয়েলের সূত্রে কি দেখেছিলাম, বয়েলের সূত্রে দেখেছিলাম ভি সমানুপাতিক 1/p। এখানে স্থির ছিল টেম্পারেচার এবং এন, এই দুটো কি ছিল, স্থির। তারপরে চার্লসের সূত্রে কি দেখেছিলাম, চার্লসের সূত্রে দেখেছিলাম আমরা ভি সমানুপাতিক টি দেখেছিলাম, তখন পি আর এন স্থির ছিল। আর একটা দেখেছি কি, এখন দেখলাম হলো অ্যাভোগাড্রোর সূত্র, অ্যাভোগাড্রোর ক্ষেত্রে কি দেখেছি, ভি সমানুপাতিক এন, এটা দেখেছি। তাহলে এটা সমান এটা আবার কি স্থির বলতো, এটা আবার স্থির হচ্ছে টেম্পারেচার এবং প্রেসার, এই দুইটা কি স্থির। তাহলে আদর্শ গ্যাস বলতে এই তিনটা সূত্রই মানবে যে গ্যাস সেটা হলো আদর্শ গ্যাস। তাহলে আদর্শ সমীকরণ এই তিনটা সূত্র সমন্বিত করে যে সমীকরণ হবে সেটাই হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। তো সমন্বিত করো, এখানে দেখো, এখানে লেখা যায় যে ভি সমানুপাতিক কি লেখা যায়, এন আর টি, এই দুটো উপরে, তাহলে এন টি ডিভাইড বাই পিটা নিচে, তাই এভাবে একবারে সমৃদ্ধ করে লিখলাম। এন আর পি দুইটা উপরে তাই গুণ উপরে, আর এই পিটা নিচেতে ভাগ হয়েছে। ক্লিয়ার? এটা লেখা যায়। এখন দেখো এখান থেকে কি লেখা যায় দেখো তো, একটু দেখো। এখন দেখো এইটা থেকে আমরা কি লিখতে পারি, এটাতে লিখতে পারি ভি সমানুপাতিক উঠিয়ে সমান সমান একটা ধ্রুবক, সমানুপাতিকের পরে যে সেটাই ধ্রুবকের সাথে গুণ আকারে লিখতে পারি, এইভাবে লেখা যায় এটা। ওকে, কত পি। এখন দেখো এই পি কে যদি এই পাশে আনো তাহলে কি হয়, পিভি ইজ ইকুয়াল টু আর এন টি লেখা যায়। এটা এভাবে লেখা যায় পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, যেখানে আর হচ্ছে মোলার ধ্রুবক, আর কি, মোলার ধ্রুবক। এই মোলার ধ্রুবক নিয়েও কিছু আলোচনা আছে, সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব।